তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বীর মুক্তিযুদ্ধে স্মরণ করছি। সাথে সাথে আমার জুলাইয়ের যে বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সময় যারা আহত হয়েছেন, অনেকে এখনও চিকিৎসাধীন আছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। প্রথমে আমি বক্তব্য সাধারণত বেশি দিই না, আমাদের আসলে সময় হচ্ছে কাজ করার। আমরা এই আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট করে বহু সময় ব্যতীত হয়েছে। আবার বিশেষ করে ফারাক্কা, আমাদের পানির উৎস নিয়ে 51টা নদী, পানি এমন একটা জিনিস, পানির অপর নাম জীবন যদিও বলি, এখন তো পরে দেখবেন থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়তো পানি নিয়েই শুরু হবে, কারণ অনেক জায়গায় কিন্তু এটা সবচেয়ে তেলের পরে, এখন বলতে তেলের চেয়েও যদি আপনার গ্রিন এনার্জিটি হয় তেলের প্রাধান্য কমে যাবে, কিন্তু পানির সেটা কোনো দিন কমবে না আমাদের জীবন ধারণের জন্য। আর সর্বোপরি প্ল্যানেটের সব সংরক্ষণের জন্য, চাষাবাদের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। সেইখানে কিন্তু আমি বলব বাংলাদেশ, যেটা আমরা লোয়ার রাইপেরিয়ান, আমাদের ন্যায্য পানিরগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। 51টা নদী বটেই, সেখানে আমরা দেখছি বারে বারে আর্গুমেন্ট করা হচ্ছে যে আপনার এই উৎসগুলো আমাদের উত্তর থেকে আসছে, তিব্বত থেকে কিছু, আসাম থেকে আসছে, তারপরে এদিকে আসে, কিন্তু সেটাই আমরা বঞ্চিত হচ্ছি। অনেক রকম যুক্তি তর্ক দেওয়া হচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী দেশে যারা, তারা সব সময় যে যুক্তি তর্ক যেটা তাদের নিজেদের সেগুলো চাপিয়ে দিচ্ছে। আমি একটা ছোট্ট গল্প বলি। আমার বন্ধুবান্ধব ফরেন সার্ভিস ছিল, একবার এই ফারাক্কা নিয়েই ইন্ডিয়াতে আলাপ করছিল। ওখানে রাজনীতিবিদ যারা আছে তারা কিন্তু মোটামুটি একটু কনভিন্স যে পানি দিতে হবে। তার পেছনে আবার যারা ব্যুরোক্রেট আছে, আমি এককালে ব্যুরোক্রেট, তারা কিন্তু একেবারে যেটা সাউথ ব্লক বলা হয়, তখন মিনিস্টারদের কথা বলে ওরা গেল যে ওদের লেভেলের সেক্রেটারির সাথে, ওই যে তোমরা যে ফারাক্কাবাদ করেছো, ওটা এক্সটেনশন গ্যারান্টি ক্লজ নাই, এগুলো আমরা কথাবার্তা বলবো। এমন মিনিস্টার নামটা বললাম না, নাম বললে আপনি চিনতে পারবেন। উনি বলে যে উনি তো রাজি হন, মিনিস্টার তো পানি দেখে না, পানি তো ডিসাইড করবো আমরা। তবে দেখেন, ওই যারা পানি মানে যারা ডিসাইড করবে পলিটিক্যাল ডিসিশনকে তারা ওভাররাইড করে। অতএব পলিটিক্যাল ডিসিশন দরকার, ডেফিনেটলি শক্ত পলিটিক্যাল ডিসিশন হলো অন্য মানে দরকার আছে, কিন্তু তারও দরকার যে সাবসিকুয়েন্ট ডিসিশনগুলো কিন্তু ওদের ওখানে যারা কাজ করে, টেকনিক্যাল ওয়ার্ক করে, আবার যারা উপদেশ দেয় তারাও কিন্তু সার্বিকভাবে দেখা যাচ্ছে তাদের অসহযোগিতা আছে। আমরা যদি এক্সাম্পল তো অনেক কিছু দিই, তো আপনি মেকং রিভার ডেল্টা, মেকং তো শুরু হয়েছে সে চীন থেকে, এই সে আপনার গেছে ভিয়েতনাম থেকে থাইল্যান্ডে গেছে, ওখানের মধ্যে পলিটিক্যাল কনফ্লিক্ট আছে রাজনীতি, কিন্তু এই পানি নিয়ে বা ওই পানির হিস্সা নিয়ে তো কোনো ঝামেলা হচ্ছে না। আর ক্লাসিক এক্সাম্পল বলেন পাকিস্তান আর ভারত, ইন্ডাস বেসিন চুক্তি, এত মারামারি হচ্ছে কিন্তু পানি তো বন্ধ হচ্ছে না। এটার কারণটা হলো দুই পক্ষই আমি মনে করি সমান শক্তিশালী, এটাই আলোচনা। যুক্তি তর্কে মাসলে যে খুব কম শক্তি তাও না, আমাদের হয়তো সে মাসল পাওয়ার নাই, কিন্তু আমরা যুক্তি তর্ক দিয়ে সেগুলো আমাদেরকে এটা হিসেব উপস্থাপন করতে হবে, যেটা তোমাদের দিতে, এটা আমাদের রাইট, অধিকার, এটা দয়া ভিক্ষা নয়। এই জিনিসটা কিন্তু এখন সময় আসছে, এটা আমি পিছন দিকে যাচ্ছি না। সবচেয়ে বড় সবচেয়ে আন্দোলন মৌলানা ভাসানীদের শ্রদ্ধা করে, আমরা তো ছাত্র রাজনীতি করেছি, আমি জসিম আছে, আমরা মৌলানা ভাসি কুড়ে ঘরেও গেছি কয়েকবার, তাই না, ওনার সাথে ওনার মিছিলে এসে করেছি। ফারাক্কা সাথে আমি যাইতে পারি নাই, অতএব এত বড় আন্দোলন তার কেউ করে। পরে অবশ্য জাফরুল্লাহ ভাই, ওনার আতিকুর রহমান সালু, আমার ডাকনামও সালু, যাই হোক আতিকুর রহমান সালুর এসে করেছেন, এবং জানি আমরা একসাথে ছাত্র রাজনীতিও করতাম, এবং উনি বেশ অ্যাক্টিভ। ঢাকা প্রেস ক্লাবেও দু একটা এসে করেছেন উনি এর আগে। অতএব উনি প্রয়াত, ওনাকে আমি খুবই শ্রদ্ধা করে স্মরণ করছি। আমার সাথে দেখা হয়েছে বর্ষার ছেলের বিয়েতে বোধহয়, তাই না, ঢাকা এসেছিলেন যখন আমি গেলাম। অতএব সবার কিন্তু সম্মিলিত প্রচেষ্টা, বিশ্বের ভাসানী যারা পরিষদ, ওনারা তো, কারণ ভাসানীর একটা আদর্শ ছিল, ভাসানী ছিল যে উনি
সবসময় সাম্য, উনি যদিও রিলিজিয়াস কিন্তু সবচেয়ে হলে সমতা, সবচেয়ে মজলুম জননেতা আমরা বলতাম, তাই না? মজলুম জননেতা, মজলুমের নেতা ছিলেন উনি। অতএব উনি যেটা স্থাপন করে গেছেন, যেটা আদর্শ, সেটাকে আমরা পার্সু করতে হবে। আমি ইন্টারন্যাশনাল অনেকগুলো, যেমন ইউরোপে যে অনেক দেখেন দানিউব নদী আছে, সেই জার্মানিতে শুরু হয়েছে, নেদারল্যান্ড দিয়ে গেছে, ওরা জাহাজ চলছে, কোনো নিজের মধ্যে পলিটিক্যাল ইস্যু থাকতে পারে, কিন্তু নদীর পানির হিসাব নিয়ে তো কেউ বেশি পারে। এইখানেই কিন্তু সবচেয়ে বড় যে আমাদের আন্তর্জাতিক সহায়তাটা, আন্তর্জাতিক ইন্টারফারেন্সটা, যেটা বললেন ইউএন এবং আন্তর্জাতিক চুক্তি কনভেনশন একটা আছে, সেটাতে বাংলাদেশ বোধহয় এখনও সই করে নেই বোধহয় কনভেনশনটা। যাই হোক, সেটা নিয়ে হয়তো আমি বিভিন্ন ফোরামে আলাপ করব। অতএব এইটা ওই দিক থেকে চাপ দিতে হবে, কারণ কোনো যুক্তি নেই পানি না দেওয়া। অবশ্য ভারত বলে বায়োল্যাটারাল, দ্বিপাক্ষিক চুক্তি হলে তো চুক্তি মানে কথাই যে সালিশ মানে তার কাছটা আমার, আলটিমেটলি ওইটি হয় আর কি, বিশেষ করে ফারাক্কা পেয়েছে অন্যান্য সময়। কিন্তু এখন বহু জাতি যদি করি, এমন বেসিন ইস্যু নিয়ে কথা হচ্ছে, তাহলে এখান থেকে নেপাল ইনভলভ, ভুটান ইনভলভ, তো সবাইকে নিয়ে যদি আমরা করি, তবে জোর হয় একটু। অথবা সময় আসছে আমাদেরকে এই জিনিসগুলোকে আর স্থাপন। এখন আমরা কিন্তু বেশি দিন মানে ওয়েট করতে পারবো না, কারণ দিন দিন যত যাচ্ছে বাংলাদেশের অবস্থা তো দিন দিন। হার্ডিন ব্রিজ আমি গত বছর গেছিলাম, ঈশ্বরদী গিয়েছিলাম, ওখানে হার্ডিন ব্রিজ দেখতে গেলাম, হেঁটে পার হয়, হার্ডিন ব্রিজ হেঁটে পার হওয়া যায়, মানে নদী, এটা মানে অদ্ভুত ব্যাপার, এটা কেউ কল্পনা করতে পারবে না, যেগুলো স্বাভাবিক সাধারণ মানুষও। আর যারা পরিবেশবিদ আছে তারা তো ওখানে গিয়ে অজ্ঞান হয়ে যাবে যে এই অবস্থা নদী। অতএব একটা দুঃখের ইসে ঘটছে সব। হার্ডিন ব্রিজ বলুন, আমি চিলমারিতে গেছি দুবার, আমি তো বাংলাদেশে বহু জায়গায় চিলমারিতে দুবার গেছি। কুড়িগ্রামের অবস্থা তো খারাপই, চিলমারিতে লোকে এই যে একটা তো ভ্রমত ভাঙে ওই জায়গাটা, ওটা কনফ্লুয়েন্স, ওটা কতগুলি নদীর সংমিশ্রণ, তো ভৌগোলিকভাবে খুব আনস্টেবল জায়গা আর কি চিলমারিটা। ব্রহ্মপুত্র আর তিস্তা এগুলি যোগ হয়েছে। অতএব সেটা ছাড়াও যে ওখানে যে আবহাওয়া, যে পরিবেশ, যে বিপর্যয়, এটা অকল্পনীয়। বেশিরভাগ লোক বাঁধের উপরে থাকে, আর আপনার যারা আমি গেছেন কিনা ওদিকে বাঁধের উপর, মানে কি সারাদিন বালু উঠছে, ধুলো উঠছে, কীভাবে মানুষ এখানে থাকে আপনি চিন্তা করতে পারেন। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা থাকার পরই খুব অসুস্থ, সেই একেবারে দুপুরে তপ্ত রোদে সেই জায়গায় যেখানে থাকে, সেখানে মানুষ, কারণ এখন তো উপায় নেই, গরিব মানুষ সেখানে থাকে, সেখানে পভার্টি লেভেলও, দারিদ্র হিসেবে বেশিতম চেষ্টা করা হচ্ছে যাতে কমানো যায়। সবচেয়ে বড় দারিদ্রের মূল কারণটা হলো সেখানে পরিবেশের বিপর্যয়, তিস্তা নদীর ঢেকে। খালি অন্য কারণও হয়েছে, জমি জমা নেই, অনেকের জমি জমা তারা নিয়ে গেছে। কিন্তু এই পরিবেশটা যদি আমরা সলভ না করতে পারি, বাংলাদেশের তিস্তা কেন, সবগুলো কিছুদিন আগে ঢাকা, এই যে কুমিল্লা, নোয়াখালীর হঠাৎ করে আর্গুমেন্টে থেকে বলছে আপনার একটা বিশেষ বাঁধ ভেঙে দিয়েছে, অথবা কিন্তু আসল কথা পানি তো অধিক হয়ে এসছে। এখন খুব যখন ওদের ওখানে পানি হয়, স্লুইস গেটগুলো আমাদের দিকে চলে আসে, আবার যখন পানির স্বল্পতা স্লুইসগুলো বন্ধ রাখে। অতএব হুইমস, যেটা হুইমসে বাংলা কি স্বেচ্ছাচারিতা বা এরকম ইচ্ছা মতো তারা করছে, এই জন্য কিন্তু আমাদের এই পানিগুলো পাচ্ছি না। এবং এটা না পেরে আমাদের চাষাবাদের প্রবলেম হবে। দিন দিন অনেক জায়গা তো আপনার সে যেটা বললেন মরুভূমির মতো হয়ে যায়, শুকনো হয়ে যায়। এবং আমরা তো গ্রাউন্ড ওয়াটার লেভেল নিয়ে কত আর সেচ করবো, আর গ্রাউন্ড ওয়াটার লেভেলে আস্তে নিচে চলে যাচ্ছে। এবং ওটার আবার স্যালিনিটি আছে, তারপর যে এই অ্যাসিডিটি আসছে, তো ওগুলো তো ডিফিকাল্ট। আমরা যতটুকু সম্ভব আমাদের যে নদীগুলো আছে, নদীগুলোর উৎস যদি সময় মতো আমরা পানিটা পেয়ে থাকি, আমাদের শুধু চাষাবাদ না, আমাদের যোগাযোগ ব্যবস্থারও তো একটা বড় একটা বিষয়। কারণ নদীমাতৃক দেশে কিন্তু নদীর যোগাযোগটা অনেক, আমি বলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আর হলো আপনার চিপারও। মানে আমি তো পিরোজপুরে এসডিও ছিলাম আজ থেকে 20 বছর আগে, সব নদী থেকে, ওই নদীগুলো বোধহয় শুকিয়ে গেছে এখন। আমি যাই, ওসব ইসে ছিল কী জানি, ব্রিজ হয়ে গেছে পিরোজপুরে একটা, বলছে আমরা, হ্যাঁ কচা নদীর পরে না একটা ব্রিজটার নাম ভুলে গেলাম, যাই হোক। মানে ওখানে যাও মঠবাড়ি, আমি যেতাম লঞ্চে, মঠবাড়ি নিয়ে এসে হয়ে গেছে। আমি একটা গল্প বলি, আবার মহিউদ্দিন সাহেব ছিলেন ন্যাপ ভাষা নেই না, ন্যাপ পরে মুজাফর, উনি এমপি ছিলেন। আমি থাকতে উনি একটা এডুকেশন, আমি গম কোনো দিন নেব না। আমি বলি আপনি এমপি সাহেব, মঠবাড়ি গম নিলে
রাস্তা বানাবে যত্রতত্র, আমার নদী খাল বিল সব নষ্ট হবে। মনবারে কিন্তু নদী খাল বিল অনেক বেশি, তাহলে আমি আপনার গম নিয়ে যেখানে যত্রতত্র রাস্তা সেটা করব না। আলটিমেটের রাস্তা হচ্ছে বড়, কিন্তু উনি বলতে যে আমি চাই না যে বাংলাদেশে যে বিশেষ ওই এলাকার নদীগুলো খালগুলো শুকিয়ে যায়, ওগুলো নর্মাল ফ্লো থাকলে চাষাবাদে, সেটা ওনার ইসেতে বলেছেন, ওনার দৃষ্টিভঙ্গিতে সেটাকে ভুল ছিল না। কিন্তু যাই হোক, সার্বিকভাবে আমি বলবো যে আমাদের পানিটা যদি আমরা না আনতে পারি, বিশেষ করে ফারাক্কাটা চুক্তি শেষ এর আগে কিন্তু আমাদের একটু আমাদের দিক থেকে, সরকারের দিক থেকে ইসে করতে হবে যে গ্যারান্টি ক্লজ ছাড়া যেগুলো মানে ওই যে গলতগুলো আছে ইসে করতে হবে আর কি, কারেক্ট করতে হবে। নতুবা বলতে হবে যে আমরা মানি না, আর আমরা এখন নিজের মতো চলবো, সেটা হলো পরের কথা। এগুলো না এগুলো আপনারা কোট করেন না, আমি বলছি যে একটু শক্ত অবস্থান নিতে হবে। আপনাদের জন্য বলি যে আপনারা কোনো মুখরোচক কোট করেন, সেগুলো না দিয়ে যে আমরা একটা শক্ত অবস্থান নেব যে ফারাক্কার ব্যাপারে আমরা নিজেদের আগে শক্ত অবস্থান, তারপরে আমরা তাদের সাথে যুক্তিতর্ক করব, তাও আপনার টেকনিক্যাল ইসে ডেটা দিয়ে, তথ্য দিয়ে। মনের মাধুরী মিশিয়ে আমি বলে গেলাম, বক্তৃতা দিলাম, সেটা তাদের মন গলবে না বা তারা কনভিন্স হবে না। তথ্য আবার এইখানে একটা ঝামেলা আছে, তথ্যের অভাব আছে। অনেক রিভার ফ্লোগুলো ওদেরকে দেওয়ার কথা, পার্শ্ববর্তীদের থেকে সময় মতো নাকি দেয় না। এবার বন্যার সময় বলেছিল আমরা তথ্য ঠিক পাইনি কত ফ্লো আসবে। যাই হোক, সেটা হলো আমাদের দিক থেকে কিছু গলদ আছে, আমরা সেই তথ্যগুলো হয়তো কালেক্ট করার জন্য বা সংগ্রহণ করতে পারছি না, সেটা আমাদের করতে। কারণ তথ্য যদি না হয় আমরা করতে পারবো না, যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবো না। যাই হোক, এখানে যারা আছেন ওনারা তো বইপত্র লিখেছেন, ওনারা আর্গু করেছেন। এখন আমাদের সময় হচ্ছে যে সেইটা আমাদেরকে আরও শক্তভাবে, এই জন্য কিন্তু আপনাদের যারা আমাদের জনগণ আছেন বা আপনারা জানেন, ওদের একটু সাপোর্ট দেওয়া। আমরা যে কাজগুলো এখন করছি, অনেক চ্যালেঞ্জ, ভেতরের তো চ্যালেঞ্জ, আমি সবসময় কম কথা বলি, আর্থিক খাতের চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলি ছাড়াও রাজনৈতিক ক্ষেত্রেও চ্যালেঞ্জ আছে, সামাজিক হিসেবে আছে। এগুলি যদি আপনাদের সাপোর্ট থাকে সেই জন্য। আর আমি সবসময় একটা কথা বলি, অনেক সময় পলিটিশিয়ানরা পছন্দ করেন না, আমি বলি দীর্ঘমেয়াদী করবে, সংস্কার করবে পলিটিক্যাল গভর্নমেন্ট। আমরা কিছু সংস্কার করব হয়তো শর্ট মধ্যে, কিন্তু আমরা ফুটপ্রিন্ট রেখে যাব। তার মানে আমরা এমনভাবে ছেড়ে চলে যাব না যে ও রাস্তা দিয়ে আপনারা চলবেন না। হয়তো আমি একটা কোটেশন আছে ইংরেজিতে, ট্রাভেলার দের ইজ নো পাথ, ইট ইজ মেড ওয়েন ইউ ওয়াক। গ্রাম্য মেঠোপথ দিয়ে হাঁটতে একটা রাস্তা হয়, আরও বেশি হাঁটতে হাঁটতে একটা বড় রাস্তা হয়, তারপরে এলজিডি এসে রাস্তা করে, রোজান হাইওয়ে রাস্তা করে, কি মানে কি মানুষ ব্যবহার করছে। কারণ আমরা বলে ব্যবহারযোগ্য একটা রূপরেখা আমরা দেবো, এটার উপরতে হাঁটবেন। এবং আবার প্রশ্ন হতে পারে আমরা যদি না হাঁটি কী করবেন, আমরা যেটা করব সেটা জনগণের সাপোর্টের ভালোর জন্য করবো। তখন জনগণই আপনাদেরকে চাপ দেবে যে ওনারা তো একটু কিছু করেছিলেন, কয়েকটা কাজ ভালো, সব কাজ হয়তো ভালো করেন নাই বা ভুল করেছেন, এই কাজগুলো আপনারা করেন। তখন তাদের চাপের পরে, মানে আমরা তো আর চাপ দেবো না। যখন আপনারা যদি তাদেরকে বলেন যে এটা আমরা করতে হবে, আমরা আপনি একটা বড় প্রশ্নতে চলে যাচ্ছেন। সংস্কার এটা করব, বিশেষ আমার অর্থনৈতিক সংস্কার সময় আমি বলতে পারি, এটা ব্যাংকিং সেক্টর বলেন, পুঁজিবাজার বলেন, এনবিআর বলেন, রাজস্ব খাতে আমি করছি। সব কিছু আবার বাইরে বিস্তৃত বলা যায় না, অনেক কিছু আছে তো, বিশেষ করে ট্যাক্সের ব্যাপারে জানি বলে ফেলি, পরের দিন দেখবেন চারিদিকে বলবে এই হচ্ছে এই হচ্ছে। যাও, তো আমরা করছি, আমরা উইল লিভ ইট, এবং এটা ফলো করতে হবে আগের, মানে আমরা যেরকম রেশনাল যুক্তিসঙ্গত, আমার নিজের ইচ্ছা করে করবো না, আমরা এক্সপার্টের আমার নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে করবো, সবার সহযোগিতা নিয়ে করবো। আর এই ব্যাপারে, পানির ব্যাপারে ফারাক্কা শুধু না, আরও 51টা অভিন্ন নদী আছে। হ্যাঁ, 54টা নদী অভিন্ন, যেন আমরা এখন ন্যায্য হিসেবে পাই। এবং ন্যায্য মানে কি, ন্যায্য কোয়ান্টিটি এবং টাইমলি। শীতকালে যদি কোনো পানি না দিয়ে বেশি দিয়ে দেন, আর বর্ষাকালে যদি বেশি দিয়ে দেন, শীতকালে দরকার, ওই অকালে পানি দিলে আবার বিপদ আছে তো। আবার ঠিক সময় পানি দিলে সেটাও বিপদ। অথবা আমরা যেটা সময় বলি, সময় মতো ন্যায্য হিসেবে আমাদেরকে দিতে হবে, এইটা আমরা ইচ্ছা করব, ওদেরকে কনভিন্স করব। প্রয়োজন হলে আমরা অন্য আন্তর্জাতিক ফোরাম আছে, সবাইকে
অনুমতি দেন? না, প্রশ্ন তো উত্তর দেওয়ার জন্য আর কি। স্যার আপনি তো স্যার বাংলাদেশের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আপনি জানেন, আমি আপনার কাছে জানা আর কি, যে বাংলাদেশের একটা বড় সেক্টর হচ্ছে সরকারি